ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় বিষয়ক 3টি ভিডিও আপলোড করা হয়েছে ইতিপূর্বেই। আজকে এর চতুর্থ পর্ব। আমরা আজকে যৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করব। এর আগে আমরা সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করেছিলাম। তো দেখুন, একটা সরল দোলক এবং একটা যৌগিক দোলকের মধ্যে পার্থক্য কি? যদি এটার সাথে এটা পার্থক্য বুঝতে পারেন, তবে জটিল দোলকটাও বুঝতে পারবেন। এবং এটা বুঝতে পারলে যখন ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করা হবে, তখন বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। একটা সরল দোলক এইভাবে তৈরি করা হয় যে, এটা ধরেন একটা দৃঢ় কাঠামো, এই অংশটা, এটা একটা দৃঢ় কাঠামো। এই কাঠামো থেকে একটা সুতা ঝুলানো হয়, যে সুতার কোনো ভর নাই, এবং এইটা প্রসারিত হয় না, সংকুচিত হয় না। এখানে লাগানো থাকে একটা বিন্দু ভর। বিন্দু ভর, বিন্দু ভর বলতে বোঝায় যার আয়তন নেই তবে ভর বিদ্যমান, এটার কথা বলতেছে। এটাকে ববও বলা হয়। তো এই বব, এটাকে বলা হয় বিন্দু ভর, যার আয়তন নেই কিন্তু ভর বিদ্যমান। পুরো সিস্টেমের ভর শুধুমাত্র এইখানে বিদ্যমান, বা বলতে পারেন ভর পুরোটুকু এইখানে পুঞ্জীভূত। এখন এটাকে যদি বল প্রয়োগ করেন, এটা আপনার এই বরাবর এবং এই বরাবর দুলতে থাকবে। তো এটাকে বলা হবে সরল দোলক। সরল দোলকের যে সাম্য বিন্দু থাকে, সেইটা থেকে এই বরাবর, অর্থাৎ আপনি এইটাকে জাস্ট রেস্টে রেখে দিলেন, রেখে দিলে এটা যে বিন্দুতে গিয়ে থেমে যাবে, সেই বিন্দু বরাবর যদি একটা রেখা টানেন, এটাকে বলা হবে সাম্য অক্ষ। সাম্য অক্ষ। সাম্য অক্ষের একটা গুরুত্ব হলো, এইখানে আপনার বিভব শক্তি শূন্য, বিভব শক্তি শূন্য ধরা হয়। আর সবচেয়ে বড় কথা, এটা হলো একটা কাল্পনিক জিনিস, মানে বিজ্ঞানীরা দোষত্রুটিহীন একটা সিস্টেম কল্পনা করে এইভাবে, বাস্তবে এটার অস্তিত্ব নাই। তবে যৌগিক দোলকের অস্তিত্ব রয়েছে। প্র্যাকটিক্যালি এইটার সাহায্যে আমাদের মাধ্যাকর্ষণ ত্বরণ জি এর মান নির্ণয় করতে হয়। তো এটা কিভাবে তৈরি করা হয়, আপনি সহজভাবে চিন্তা করেন। এক টুকরো কাঠকে আপনি এইভাবে ধরেন দেয়ালে গেঁথে দিয়েছেন, দেয়ালে গেঁথে দিলে সেটা আপনার দুলতে পারবে, এমন হলে সেটাকেই যৌগিক দোলক বলা হয়। তো আপনি কি করবেন, ধরেন এটা একটা কাঠ বা এটা যে কোনো বস্তু, এটা হতে হবে একটা দৃঢ় বস্তু, যে কোনো দৃঢ় বস্তু। তো আপনি এইখানে ধরেন এর একটা অংশে তার কাটা মারছেন, মেরে ওকে যদি দুলাতে পারেন, সেইটা যৌগিক দোলক হবে। তো সেই যৌগিক দোলক এবং এটার সাথে পার্থক্য কি হবে দেখেন। প্রথমত, আমাদের যে এইটার কার্যকরী দৈর্ঘ্য বলা হবে যে দোলকের দৈর্ঘ্য কত, তখন যে দোলকের দৈর্ঘ্য হবে তখন এই পর্যন্ত, এইটাকে বলা হয় ঝুলন বিন্দু, এইটা তার বব। তো এই ঝুলন বিন্দু থেকে বব পর্যন্ত এর কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এটার ক্ষেত্রে আপনার এইটা হলো ঝুলন বিন্দু। এবং কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করবেন, তো প্রত্যেকটা বস্তুর একটা ভর কেন্দ্র থাকে। মনে করুন এইটার ভর কেন্দ্র এইখানে। তো এখান থেকে আপনি যদি রেখা টেনে দেন, সরল রেখা, তো এই যে এইটা পাচ্ছেন, এটাকে বলা হবে আপনার এই কার্যকরী দৈর্ঘ্য। আমরা প্রতিপাদনের সময় যে এভাবে কিছু কথা লিখবো, এল কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট এম ভরের একটি যৌগিক দোলক। তো সেখানে কার্যকরী দৈর্ঘ্য বলতে যে এইটুকু ওজন হবে ঝুলন বিন্দু থেকে ভর বিন্দু, নাকি এখান থেকে এ পর্যন্ত, এটা এর মতো নয়। আরেকটা পার্থক্য হলো, আপনার এই ববে সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, অর্থাৎ পুরো সিস্টেম, পুরো দোলকের কথা যদি চিন্তা করেন, তো সূত্রর ভর নাই, তবে ববের ভর থাকে, পুরো ভর এখানে পুঞ্জীভূত। তবে এইটার ক্ষেত্রে আমাদের ভর যে থাকে পুরোটা জুড়েই থাকে, পুরোটা জুড়ে এখানে ভর থাকে, এটার মতো কোনো একটা বিন্দুতে পুঞ্জীভূত থাকে না। আরেকটা পার্থক্য হলো আপনার সাম্য অক্ষ নির্ণয়। আমাদের এখানে এটা ছেড়ে দিলে এখানে আসে, এটা ছেড়ে দিলে সাপোজ ধরেন এইভাবে চলে আসবে। ওকে, তো আমরা এখানে এই বরাবর একটা রেখা টানছি, ওইটাকে আমরা সাম্য অক্ষ বলতেছি। তবে এইটার ক্ষেত্রে সাম্য অক্ষ থাকে ঝুলন বিন্দু বরাবর, এই ঝুলন বিন্দুটাকে বলা হবে সাম্য অক্ষ। এরকম। তো এই কয়েকটি পার্থক্য এখানে। মনে করুন এইটা একটা যৌগিক দোলক, যার এখানে এইটা, একে আমরা ও দ্বারা লিখছি। এইটা হলো ঝুলন বিন্দু, এখানে দোলকটা ঝুলছে, এখান থেকে দোলক ঝুলছে, এটা তার ভর কেন্দ্র, একে আমরা
এই দ্বারা প্রকাশ করলাম। তো আপনি একে কিছুটুকু বল প্রয়োগ করলে সে এইভাবে এদিকে চলে যাবে। ধরুন এর অবস্থান তখন এই যে এরকম হবে, ঝুলন বিন্দুর সাপেক্ষেই সে দুলতে থাকবে। তো দেখতে অনেকটা এরকম হবে, ধরুন এরকম। তো এই বিন্দুটা তখন মোটামুটি এখানে চলে আসবে, এটাকে আমরা বলতেছি বি। এখান থেকে টেনে দেন, আমরা কার্যকরী ধরবো এখান থেকে এ পর্যন্ত, এটাকে আমরা এল ধরে নিচ্ছি। এইভাবে দোলনের ফলে যে কোণ উৎপন্ন হয়েছে আমরা ধরে নিই এটা থিটা। পুরো যৌগিক গোলকের ভর এম ধরতেছি, আর এর যে জড়তার ভ্রামক সেটা ধরতেছি আই। তো এখানে সেই কথাটুকু লেখা আছে যে এল কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট এম ভরের একটি যৌগিক দোলকের জড়তার ভ্রামক আই, যে কোনো সময় দোলকের কৌণিক বিস্তার থিটা হলে। তো এরকম বাংলা কথা দিয়ে শুরু করবেন। এবং আমাদের বইয়ে এরকম কোনো কিচ্ছু নাই, এই যে এই চারপাশের কোনো কিচ্ছু নাই, জাস্ট আমাদের কি দেওয়া আছে, এই দুইটা রেখা দেওয়া আছে এইভাবে, যে এইরকম এইরকম। তো এটাকে আমরা ও ধরতেছি, এইটা এ এবং এটা বি। মূলত এখানে কি করা হচ্ছে, আমাদের পুরো যৌগিক গোলকটা না দেখিয়ে, যৌগিক গোলক যে কোনো আকারের হতে পারে, জাস্ট কার্যকরী দৈর্ঘ্য দেখানো হচ্ছে। কার্যকরী দৈর্ঘ্যের সাপেক্ষে আমরা মূলত কোনটা নির্ণয় করি, তার বিভব শক্তি নির্ণয় করি। তো আপনারাও এরকম কোনো কিছু আঁকবেন না, বইয়ে যেমন দেওয়া আছে ঠিক তেমন আঁকবেন। তো এইখানে থিটা কোণ উৎপন্ন করে। আমাদের এখন সময় ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয়। এর আগে যারা ভিডিও দেখছেন কিভাবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করতে হয়, দেখলে বুঝবেন আমাদের প্রথমে নির্ণয় করতে হয় গতিশক্তি, এরপরে আমরা বিভব শক্তি নির্ণয় করি, তারপরে নির্ণয় করি ল্যাগ্রাঞ্জ, যাকে এল দ্বারা প্রকাশ করি, এবং এল সমান সমান টি মাইনাস ভি, অর্থাৎ গতিশক্তি বিয়োগ বিভব শক্তি। এরপরে আমরা এই এল এর মান ব্যবহার করি এই সমীকরণে, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা সমান সমান 0। এবং এটাই হলো ল্যাগ্রাঞ্জের সমীকরণ। আমরা টি এর মান পাবো, কিছু ভি এর মান, সেখান থেকে এল এর মান পাবো, এবং এল এর মান এইখানে বসিয়ে দিলে একটা সমীকরণ পাবো, সেটাই হবে এই যৌগিক গোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ। তো এরকম বাংলা কথা লিখে নিলেন। এখন আমরা সরাসরি কি লিখবো, এর গতিশক্তি, গতিশক্তি টি সমান সমান হাফ আই থিটা ডট তার উপরে স্কয়ার। এখানে আই হলো জড়তার ভ্রামক, যেটা আমরা ধরে নিয়েছি, থিটা ডট, এখানে আমাদের থিটা কোণ উৎপন্ন হয়েছে। তো একে যদি আপনি সময় সাপেক্ষে অন্তরীকরণ করেন থিটাকে, তাহলে আপনি পান কৌণিক বেগ। আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে সময় সাপেক্ষে কোনো রাশিকে যদি একবার অন্তরীকরণ করা হয়, তাকে এইভাবে প্রকাশ করা হয় যে তার উপর ডট দিয়ে প্রকাশ করা হয় একটা। তো মূলত এইটা সমান সমান এইটা, তার মানে আপনার কৌণিক বেগ সমান সমান থিটা ডট। তো এখানে সরাসরি এইটা ব্যবহার করা হয়েছে, এবং এটার ব্যাখ্যা রয়েছে, এমন না যে এটা হাওয়া থেকে উড়ে আইছে, এটার সুন্দর ব্যাখ্যা আছে। আমরা এই হাফ এম ভি স্কোয়ার, আমরা এটাই পড়ে আসছি গতিশক্তির সূত্র হিসেবে। তো এখান থেকে এটাতে আসা যায়, যদি আপনাদের মনে হয় যে এটা ব্যাখ্যা করা প্রয়োজন যে কিভাবে এখান থেকে আমরা এখানে আসতে পারি, তবে কমেন্ট করে জানাবেন। বিভব শক্তি, বিভব শক্তি ভি সমান সমান, এটার একটু বিষয় আমাদের জানতে হবে। বিভব শক্তি আমরা কিভাবে নির্ণয় করি, মনে করুন এটা সাম্য অক্ষ, সাম্য অক্ষ, অর্থাৎ এখানে বিভব শক্তি 0। আপনি একটা এম ভরের বস্তু এখানে তুলে দিচ্ছেন, তো এখান থেকে দিলে সেটা কি হবে, এম, এটার ভর এম, এটার ভর যদি এম হয়, এর যে বিভব শক্তি হবে ভি সমান সমান হবে এম জি এইচ। এই জিনিসটা এখন ধরেন আপনি ওরে এভাবে আনতেন, তো এখানে কোন একটা জায়গায় আনছেন, এভাবে আইছে, তো আপনি দেখবেন না কিভাবে আইছে, আপনি জাস্ট দেখবেন এখান থেকে তার উচ্চতা কত। তো এখান থেকে তার উচ্চতা ধরেন কত হইলো, এইচ পূরক, তাহলে তার বিভব শক্তি যে হবে, বিভব শক্তি আমরা লিখতে পারি এম জি এইচ পূরক। এইভাবে নির্ণয় করা হয়। আমাদের এইখানেও এরকম বিষয়টা থাকবে। তো আমাদের ছিল এইখানে, আমাদের ভরকেন্দ্র ছিল এ বিন্দুতে, ভরকেন্দ্র চলে গেছে এখন বি বিন্দুতে। আমাদের সাম্য অক্ষ প্রথমেই বলে নিয়েছিলাম, এই বরাবর হলো সাম্য অক্ষ। তাহলে আপনাকে কি করতে হবে, এইটার মতো করে আপনি কিচ্ছু দেখবেন না, কোথায় দিয়ে আইছে কোথায় গেছে, এখান থেকে আপনি দূরত্ব জানতে যাবেন, এখান থেকে দূরত্ব কতটুকু। তো
এখানে আমাদের দূরত্ব বিষয়ক তথ্য নাই। আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এখান থেকে একটা লম্ব আঁকি এবং এটাকে সি দ্বারা প্রকাশ করি, যেখানে মিলিত হয়েছে, তাহলে দেখতে পাবেন আমাদের যে এখান থেকে এই দূরত্ব এবং ও থেকে সি দূরত্ব একই। তাহলে আমরা লিখতে পারি এম জি, সাম্য অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, ও সি পরিমাণ আছে, তো ও সি লিখতে পারি এরকম। তবে এখানে আরো একটা বিষয় রয়েছে। এখানে দেখেন আমাদের এইটা সাম্য অক্ষ, গ্রাফ পেপারে এইটা এক্স অক্ষ থাকে এবং এই এক্স অক্ষের সবগুলাই নেগেটিভ হয়। আমরা ধরেন যদি -2 -2 এর কথা বলেন, তাহলে আমরা এটা কি করি, এই বরাবর আসি এবং এই বরাবর নিচে নামি। তো এখানে সবগুলা কি হয়, ঋণাত্মক হয় ও এর মান। তো এখানেও আমাদের কি হয়, এর উপরের অংশটুকু পজিটিভ আর নিচের অংশগুলোকে নেগেটিভ ধরি। তো এখানে ওসি হবে না, এখানে হবে মাইনাস ওসি, যেটা সমান সমান এম জি, এই মাইনাসটা সামনে লিখলে এরকম হবে ওসি। এরপরে আমরা একদম শুরুতে ধরে নিয়েছি ও এ, যেটা হবে কার্যকরী দৈর্ঘ্য, যেটা সমান সমান এল আমরা ধরে নিয়েছিলাম এল। এখানে দেখেন ও বি, এইটাও এল হবে, কারণ এই জিনিসটা জাস্ট এইভাবে দুলে চলে গেছে, কোনো কিছু কম বেশি তো হয় নাই। ও এ যে কথা, ও বিও সেই কথা। এখানে আমাদের একটা ত্রিভুজ গঠিত হয়েছে, যে এখানে আমাদের ও, এখানে আমরা সি, এটা হলো বি বিন্দু, আর এখান থেকে আমরা লম্ব টানছি। ও সি বি একটা সমকোণী ত্রিভুজ, যার এইটাকে আমরা প্রকাশ করতেছি এল দ্বারা, কার্যকরী দৈর্ঘ্য। এখানে উৎপন্ন হয়েছে থিটা, এটার মতো করে। যদি এইটা থিটা হয়, এইটা যে হবে এই বাহু সি বি বাহু বা বিসি বাহু, এটা হবে লম্ব। তো বলতে পারেন এটা হবে ভূমি। একটা কথা মনে রাখবেন যে সমকোণী ত্রিভুজে যেখানে আপনার থিটা ধরা হয়েছে, তার বিপরীত বাহুটাই হবে লম্ব এবং তার সাথে বাহু হবে ভূমি। এখানে আমাদের ত্রিকোণমিতিক একটা সূত্র ফেলবো। সূত্রটা হলো cos থিটা সমান সমান, আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হলো ওসি আর অতিভুজ হলো ওবি। ওবি এর মান হলো এল, এখানে তাহলে আমরা ওবি বাদ দিয়ে এল বসাবো, এবং এই এল এখানে গিয়ে গুণন হলে এখানে ওসি থাকবে আর এখানে আসবে হলো এল এর সাথে cos থিটা। তো ওসি সমান 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 এল cos থিটা। আমরা এখানে এই মানটা ব্যবহার করব, ওসি এর বদলে মাইনাস এম জি এল cos থিটা। তো গতিশক্তি পাইলাম, এটা হলো বিভব শক্তি। আমরা এখন লিখতে পারি যে ল্যাগ্রাঞ্জিয়ান এল, যেটা সমান সমান হলো টি মাইনাস ভি। তো এখানে টি এর মান বসবে হাফ আই থিটা ডট স্কয়ার মাইনাস, তো এটা হলো এই সূত্রের মাইনাস। আমাদের এখানে আরো একটা মাইনাস আছে, তো মাইনাস, এই মাইনাস এবং এই মাইনাস দুটো মিলে হয়ে যাবে প্লাস, এরপর এম জি এল কস। আমরা ল্যাগ্রাঞ্জিয়ান এর মান পেয়েছি এরকম, এল সমান সমান হাফ আই থিটা ডট স্কয়ার প্লাস এম জি এল কস থিটা। এই এল এর মান এখন আমরা এখানে বসাবো। তবে এখানে যদি আপনি সরাসরি মানটা বসান, হিসাব অনেক বড় হয়। এখানে আমরা আলাদা আলাদা করে হিসাব করি। প্রথমে আমরা এই অংশের মান নির্ণয় করব, তারপর এই অংশে লিখবেন এইভাবে যে এখানে ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট সমান সমান ডি বাই ডিটি ডেল বাই ডেল থিটা ডট, এখানে আপনি এল এর মান বসিয়ে দিবেন, এইটা হাফ আই থিটা ডট তার উপরে স্কয়ার প্লাস এম জি এল কস থিটা। এইটা সমান সমান, তো আপনি থিটা ডটের সাহায্যে এটাকে অন্তরীকরণ করবেন। এখন এর মধ্যে এইখানে থিটা ডটের কোনো ফাংশন নেই, তার মানে এটা দিয়ে যখন এখানে আপনি অন্তরীকরণ করবেন, এটার মানে আপনি পাবেন 0। তবে এইখানে আছে, অন্তরীকরণ করলে পাবেন আপনি এরকম ডি বাই ডিটি, এখানে হাফ এবং আই, এটা ধ্রুবক, ধ্রুবক হয়ে আসবে। এটাকে অন্তরীকরণ করলে
পাবেন থিটা ডট টু থিটা ডট এইরকম, এবং এইটা আপনি 0 পাবেন, এটা লেখার দরকার নেই। এখানে এইটা এবং এটা কাটাকাটি হবে, সমান সমান ডি বাই ডিটি আই থিটা ডট, এইটা সমান সমান এখানে আই ধ্রুবক, আই অন্তরীকরণ করতে পারবেন না টি এর সাপেক্ষে, থিটা ডট যে রয়েছে এটাকে অন্তরীকরণ করতে পারেন, এটাকে অন্তরীকরণ করলে হবে থিটা ডাবল ডট। বিষয়টা কিরকম, এর আগে বলেছি টি এর সাপেক্ষে আপনি কোনো রাশি যদি অন্তরীকরণ করেন তাহলে আপনার একবার ডট দিয়ে প্রকাশ করতে, একবার আমরা করেছিলাম এই কারণে একবার ডট দিয়ে প্রকাশ করতেছি, এখন এটাকে আবার করতেছি এই কারণে এখানে দুইটা ডট। তো এইটুকুর মান আপনার এরকম। এখন হলো এইটা যে ডেল এল বাই ডেল থিটা সমান সমান ডেল বাই ডেল থিটা, এখানে আবারও এই এল এর মান বসাতে হবে, হ্যাঁ আই থিটা ডট স্কয়ার প্লাস এম জি এল কস থিটা সমান সমান, এইখানে আমাদের এই থিটা নাই, থিটা ডট রয়েছে কিন্তু থিটা নাই, কিন্তু এইখানে আছে, তো এটা যখন অন্তরীকরণ করবেন এটা হবে 0। এইটা সাপেক্ষে শুধু এটাকে করতে পারেন, এইটার মধ্যে আমাদের এম জি এল এই কয়টা ধ্রুবক, কস থিটা হবে, কস থিটাকে করলে পাবেন মাইনাস সাইন থিটা, এইটা সমান সমান মাইনাস এম জি এল সাইন থিটা এরকম। ওকে, তো আমরা দুটোর মান পেয়ে গেছি, এরপরে লিখতে হবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সমীকরণ জাস্ট এটা তুলে দিবেন, ডি বাই ডিটি ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা সমান সমান 0। আমাদের এটার মান আছে এটার মান আছে, তো সরাসরি এখান থেকে বসিয়ে দিই, বা এটার মান আই থিটা ডাবল ডট, এখানে একটা মাইনাস, এইটার যে মান এখানে সামনে একটা মাইনাস, তো এই মাইনাস একসাথে প্লাস হয়ে যাবে, তারপরের অংশটুকু এম জি এল সাইন থিটা, এইটা সমান সমান 0। এখন আমরা কি করব, আমরা উভয় পক্ষকে আই দ্বারা ভাগ করব, তাহলে আই থিটা ডাবল ডট প্লাস এম জি এল সাইন থিটা, এটা সমান সমান 0। তো উভয় পক্ষকে আই দ্বারা ভাগ করলাম, একে ওয়াই দ্বারা। যদি এইভাবে আপনি ভাগ করেন, উপরে আপনার এই একটা পদ এই একটা পদ, তো আপনি কি করতে পারেন প্রত্যেকটা নিচে আলাদা আলাদা করে সেই আয় বসিয়ে দিতে পারেন, এখানে আয় বসিয়ে দিলেন, তো এইটার এটা কাটাকাটি হবে, জাস্ট থাকবে থিটা ডাবল ডট প্লাস, এখানে একটু ফ্যান্সি ভাবে লেখা যায় এম জি এল লিখবো, নিচে আই লিখবো, আর সাইন থিটা এইভাবে লিখবো সমান সমান, আপনি আই দ্বারা 0 কে ভাগ করলে 0 হবে। এর মধ্যে এখন আপনি চিন্তা করেন থিটার মান অনেক ছোট, 1 থেকে ধরেন 15 ডিগ্রির মতো হলে কি হয়, এই যে সাইন থিটা হয়, এই সাইন থিটার মান তার থিটার মানের সমান হয়, যখন কোণের মান কত হবে 1 থেকে 15 ডিগ্রির মাঝে, মোটামুটি বলা যায় সমান হয়। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে থিটার মানটা রয়েছে এটা হতে হবে রেডিয়ানে, রেডিয়ানে যেমন আমরা দৈর্ঘ্য মাপতে মিটারও ব্যবহার করি আবার ফুটও ব্যবহার করি, তেমনি কোণ মাপতে আমরা ডিগ্রি ব্যবহার করি আবার রেডিয়ানও ব্যবহার করি। তো আমি এখানে বলেছি 1 থেকে 15 ডিগ্রি, 1 থেকে 15 ডিগ্রি আপনাকে কি করতে হবে, এই 1 থেকে 15 ডিগ্রি আপনি রেডিয়ানে প্রকাশ করবেন, রেডিয়ানে প্রকাশ করে সেই মানটা যখন আপনি এই সাইনে ফেলবেন তখন এইখানে যে আপনার রেডিয়ানে মান পাবেন আর সাইন থিটার মান যে পাবেন সেটা জাস্ট সমান হবে। তো এখানে আমরা এই লজিকটা ব্যবহার করে লিখতে পারি যে থিটা ডাবল ডট প্লাস এম জি এল ডিভাইডেড বাই আই ইন্টু থিটা সমান সমান 0, এবং এই যে রাশি পাইলাম আমরা সমীকরণ পেলাম, এটাই হলো আপনার যৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ।